আসলে দেখেন, এই যে জামাতের যে ভদ্রলোক এমপি সাহেব এগুলো বলেছেন, নিজের জন্ম নিজের বাবা নিয়ে তো ঠুনকো কথা বলা সাজে না। সমস্যাটা ওই জায়গাটা না, সমস্যাটা হচ্ছে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে আসলে মাথায় রাখবে, না বুকের মধ্যে রাখবে, নাকি তাদের যেটা আজীবনের ইচ্ছা পায়ের নিচে পাড়া দিয়ে রাখবে, জামাত বুঝে উঠতে পারছে না। যে কারণে ধরেন ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপের নামে 22,000 কোটি টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা নির্বাচনে খরচ করে বেহেস্তের টিকিট বিক্রি করে আপনার রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাইকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে নর্মাল ভোটারদের মহিলাদেরকে কোরআন ছুঁয়ে ওয়াদা করানো, এগুলো নানা রকম করেও জামাত কিন্তু তার কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এবং এটা বললে অত্যুক্তি হবে না যে অর্থাৎ বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়া ওত নেওয়ার আগ পর্যন্ত বা বিএনপি সরকার, ডক্টর ইউনূসের যে সরকার ছিল, আমাদের অনেক আন্দোলনের ফসল হিসাবে আমরা মনে করতাম। কিন্তু ওই সরকারটি আসলে ছিল হচ্ছে জামাত বা জামাতের যুব শাখা বলে আমি যাদেরকে মনে করি, এনসিপি, এটা অ্যাকচুয়ালি জামাতেরই যুব শাখা। কারণ জামাত অনেকগুলো আউটলেট রাখে, এই পার্টি সেই পার্টি এনসিপি। তো এদেরকে ক্ষমতায় বসানোই ছিল ডক্টর ইউনূসের লক্ষ্য। এবং ডক্টর ইউনূস তো এখন প্রমাণিত হচ্ছে একটা বিশ্ব বেহায়া, বিশ্ব বাটপার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে আমাদের আরেক এককালের কিংবদন্তি ছাত্রনেতা বিএনপি থেকে মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাহেব এক কথাই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চুক্তিটা হচ্ছে 1757 নবাব সিরাজদৌল্লার পতনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। তো সেই হিসেবে জামাত মুক্তিযুদ্ধকে তো ধারণ করার প্রশ্নই ওঠে না, কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞাও করতে পারছে না। কারণটা মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের ইতিহাসের এমন একটা শ্রেষ্ঠ অর্জন, এবং জনগণ হচ্ছে এর মূল নায়ক। তার সঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিবনগর সরকার, তাজউদ্দিন আহমেদদের নেতৃত্ব, আমাদের বীর সেক্টর কমান্ডাররা, তদানীন্তন মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, কর্নেল তাহের, মেজর আবু ওসমান চৌধুরী, কর্নেল নুরুজ্জামান, মেজর জলিল, মেজর সিয়াদ দত্ত সহ আমাদের প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ, আপনার রুমিদের মতো তরুণদের আত্মত্যাগ। যে রুমি আজকে না, 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং এ ভর্তির চান্স পেয়েও, আপনারা নিশ্চয়ই পড়েছেন জাহানার ইমামের 71-এর দিনগুলিতে, যে মায়ের সঙ্গে বলছে যে মা, দেশের কাজে যাব না আমার নিজের স্বার্থে যাব। তো জাহানার ইমাম বলছে তোমার বিবেক কি বলে। এই যে একটা ব্যাপক ত্যাগ তিতিক্ষা, এই মুক্তিযুদ্ধকে তারা তো সিরিয়াস অপোজ করে, এবং তারা একটা চেষ্টা চালিয়েছিল 24-এর শেখ হাসিনার পতনের পরে যে এই মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া, 72-এর সংবিধান গুড়িয়ে দেওয়া, তারপরে এই যে আলী রিয়াজকে বিদেশ থেকে ভাড়া করে এনে সংস্কারের নামে আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক পটভূমি সবকে উড়িয়ে দেওয়া। এবং এইখানে আমার বিএনপি সম্পর্কে অনেক সমালোচনা থাকতে পারে, সরকারে থাকলে প্রশ্ন করতেই হবে, সমালোচনাও করব। কিন্তু বিএনপি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় যে বিএনপি মুক্তিযুদ্ধকে পরিত্যাগ করবে না। যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, নন্দিত সমরনায়ক, এবং তার আরেকটা বোনাস আছে। আমি আমি তরুণ প্রজন্মের মানুষ হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, তার আরেকটা বোনাস হচ্ছে উনি প্রথমে নিজের পক্ষ থেকে, পরবর্তীকালে বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই বিষয়গুলো জামাত আসলে ভুল হিসাব করে ফেলেছে। ফলে এখন দেখবেন, এটা তো আপনি যার নাম বলেন এমপি সাহেব, কি নাম যেন, ইভেন ফজলু ভাই যেদিন, ফজলুর রহমান যেদিন বলছিল যে আমি ওই দিনই বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা, তখন তো আব্দুল হ্যাঁ, মুনতাকিব। হ্যাঁ, তো ফজলু ভাই যেদিন পার্লামেন্টে বললে এই রাজাকারের বাচ্চারা, একটা রেফারেন্স দিতে গিয়ে, সেদিন তো জামাত চিরবিরিয়ে উঠেছিল, মানে আর ঠিক থাকতে পারেনি। আবার মুক্তিযুদ্ধের পরিচয় নেওয়ার জন্য অসংখ্য অস্থির হয়। কেন, বর্তমান বিরোধী দলের নেতাও তো বলেছে তার পরিবারে কে শহীদ, কে কি। তো আমি শেষ করে দিই প্রথম পর্যায়ে, মুক্তিযুদ্ধ এমন একটা বিষয় যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না, বাংলাদেশের রাজনীতি হয় না। এটা আমাদের বাংলাদেশ বলছি না, ভারতও ধরেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, এদেরকে বাদ দিয়ে ভারতের রাজনীতি হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন, জেফারসন, আরো যারা ফাউন্ডার, ওরা ফাউন্ডিং ফাদার্স বলে, একজনকে বাবা বলে না,
জাতির পিতা অনেককে বলে। তো যেরকম কিউবায় ফিডেল ক্যাস্ট্রো, পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্না। তো এগুলো হচ্ছে ইতিহাস, এগুলোকে অস্বীকার করা মানে অস্তিত্বকে অস্বীকার করা। তো সেই হিসাবেই জামাত এলোমেলো হয়ে গেছে। এবং আমি বিএনপি সরকারকে ধন্যবাদ জানাবো। আরেকটা বিষয় সমালোচনা থাকলে থাকবে, সেটা হচ্ছে ইসলাম ব্যাংককে তারা একটা আইনের মধ্যে আনছে এবং ইসলাম ব্যাংক ইউনূসের জামানায় জামাতকে পুরা ব্যাক করেছে। 22,000 কোটি টাকা নাবিল গ্রুপ তুলেছে, এর কোনো সন্ধান নাই। এবং জামাতের টাকার যে কি কুফল, আজকে আমাদের সঙ্গে শ্রদ্ধেয় সমালোচক, যিনি গণতান্ত্রিক আন্দোলনের একজন মহিষী, একজন একজন মহান কীর্তি পুরুষ, তিনি যে হেরে গেছেন হাবিব ভাই এই টাকা এবং ইউনূসদের প্রচারণার কাছে। হ্যাঁ, বলতে পারেন যে বিএনপি জিতলো কেন? শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ভোট দেওয়া এবং জনগণের দৃঢ় সিদ্ধান্তে অনেক জায়গাতেই এই চক্রান্ত ইউনূস সফল করতে পারেনি। আমি হাবিব ভাই আমার সামনে আছে বলে বলছি না, আমরাও আইনজীবী হিসাবে দেশের সাংবিধানিক আদালতে আমরাও বিভিন্ন ইলেকশন মনিটরিং করেছি। হাবিব ভাই সহ কয়েকজনকে ওরা টার্গেট করেছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের এই নায়কদেরকে যেন পার্লামেন্টে না আনা যায়, এবং এটা ইউনূস, আসিফ নজরুলদের গভীর চক্রান্ত। তারই শিকার হচ্ছেন জনাব হাবিবুর রহমান হাবিব। কারণ হাবিবুর রহমান হাবিব আপনার 9 সাল থেকে, যে শেষ করছি, 9 সাল থেকেই তদানীন্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম। এবং একমাত্র উনি বোধহয় আমার জানা মতে যে একটি টিভি, বোধহয় ইটিভি বা কোনোটা হবে, টকশো শেষ করে বাসায় যাবার পথে আওয়ামী লীগের সরকার তাকে গ্রেপ্তার করেছিল। জি ভাই, চ্যানেল 24। 18 নির্বাচনে, আমি শেষ করে দিচ্ছি, আমরা আতঙ্কিত হয়েছিলাম। 18 নির্বাচনে ওনাকে কোনো মতে ঢাকায় নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছিল, নাহলে মৃত্যু মুখে পতিত হতো। আমি শেষ বলছি, এই যে আপনার 28 অক্টোবরের পরে তদানীন্তন প্রধান বিচারপতিরা চক্রান্ত করে হাবিব ভাইকে সাজা দেওয়ার জন্য কন্টেম মামলায় জোর করে একটি হাইকোর্টের বেঞ্চ 5 মাস তাকে সাজা দিয়েছিল। উনি হাইকোর্টে বলেছিলেন, আপনারা আমাকে যাবজ্জীবন দেন, আমি বলবো গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। এবং পরে আপনার টকশোতে আমি বলেছিলাম যে আমি ক্ষুদিরামকে দেখিনি, আমি হাবিবুর রহমান হাবিবকে দেখেছি। কাজে এই মানুষগুলোকে পার্লামেন্টে ইচ্ছা করে হারানো, এইগুলো চক্রান্ত। এবং ডক্টর ইউনূসের, হাবিব ভাইদের গভর্নমেন্ট যদি বিএনপির এই ইউনূসের বিচার নাও করে, কথার কথা জনগণ বিচার করবে। এবং আমি এবং আপনার টকশোতে আসার কথা, ব্যারিস্টার আশরাফ পিটিশনার হয়েছে, এই যে হামে যে হাজার হাজার শিশুকে মৃত্যু মুখে পতিত করলো, এইটার বিচার আমি হাবিব ভাইয়ের মাধ্যমে বিএনপির কাছে রাখতে চাই। শেষ প্রশ্ন করে, যে ইউনূসের পাপের দায় বিএনপি সরকার কেন নেবে? ধন্যবাদ।